গ্রামীণ বাংলায় স্বাগত। জনতার দরবার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। কয়লা পাচার তদন্তে এই নিয়ে 3 বার ইডির মুখোমুখি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আজ টানা 8 ঘন্টা জেরার পর বেরিয়ে অল আউট আক্রমণে অভিষেক বিস্ফোরক অভিযোগ করলেন। কয়লা এবং গরু পাচারে যে বিনয় মিশ্রের নাম বারবার উঠে এসেছে, পলাতক সেই বিনয় মিশ্রের সঙ্গে এবার শুভেন্দু অধিকারী সরাসরি যোগের কথা বলছেন অভিষেক। শুনুন। এই যে কয়লা কেলেঙ্কারি বলছে, আমি বললাম হোম মিনিস্ট্রি কেলেঙ্কারি, প্রধান অভিযুক্ত একজন যাকে বলা হচ্ছে ফেরার হয়ে গেছে। 8 মাস আগে শুভেন্দু অধিকারী তার সাথে ফোনে কথা বলেছে, ঠিক টাইমে জনসমর্থন। আর শুভেন্দু অধিকারী যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মামলা করবে। 8 মাস আগে তার সাথে শুভেন্দু অধিকারী কথা বলেছে ফোনে, তোমার কেস আমি দেখে নেবো, সেই ক্লিপ আমি করতে বিচারপতির সামনে জমা করবো, দেখি কত ক্ষমতা। সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ, সরাসরি বিনয় মিশ্রের সঙ্গে শুভেন্দু অধিকারীর যোগাযোগের অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোথাও কি পাল্টা চাপ দেওয়ার চেষ্টা করছেন? এই ধরনের বিস্ফোরক অভিযোগ টানা 8 ঘন্টা জেরার পর কেন? সেই প্রশ্নের উত্তর খুঁজবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে নিই। আমার সঙ্গে কংগ্রেস মুখপাত্র সুস্মিতা দি রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র সজল দা, আমার সঙ্গে বাম মুখপাত্র কনিনিকা দি রয়েছেন, আমার সঙ্গে তৃণমূল কংগ্রেস মুখপাত্র বৈশ্যানর দা রয়েছেন, আমার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দা রয়েছেন। আমি প্রথমেই সজল দা, কি বলবেন? কি বলবো, আষাঢ়ে গল্প শুনলাম। প্রথম প্রশ্ন হচ্ছে, ওনার কাছে যদি এরকম একটা অডিও টেপ থেকে থাকে যে একজন ফেরার আসামির সঙ্গে শুভেন্দু অধিকারী কি জাতীয় কথা বলছেন, কেউ কাউকে ফোন করতে পারে। আমি যদি আপনাকে ফোন করি, আপনি কি জানবেন এর পরের কথাটা সে লোকটা কি বলছে? বা যারা জনপ্রতিনিধি, বৈশাখা জনপ্রতিনিধি, বৈশাখার কাছে রোজ হাজার ফোন আসে, বৈশাখার পক্ষে জানা সম্ভব না সেই লোকটা কি বলবে। ব্যাপারটা হচ্ছে আমি কি বলছি সেটাই আসল। তো পাবলিক জানতে চায়, হ্যাঁ, মানুষ জানতে চায়, জনতার দরবারে জানতে চায় জনতা যে এই অডিও ক্লিপ এখনো উনি 8 মাস ধরে চেপে রেখেছেন কেন, বা যদি আজকেও পেয়ে থাকেন তিনি এইটা পৌঁছে দিচ্ছেন না কেন। মানুষ দেখুক, পরে কোটে দেবেন, আগে তো মানুষ শুনুক। এক বলছে গরু কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি বলবে না, ঠিক আছে, আমরা এটাকে পিসি ভাইপো কেলেঙ্কারি নামে ডাকতে পারি, আমি এটাকে অভিষেক কেলেঙ্কারি নামে ডাকতে পারি, সেটাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে যার কথা ছিল ফাঁসি চড়ে যাওয়ার, যার কথা ছিল ফাঁসি চড়ে যাওয়ার, সে সুপ্রিম কোর্টে হাত জোর করে দাঁড়িয়ে পড়লো। অভিষেক তো সরাসরি চ্যালেঞ্জ ছুড়ছেন, যদি এই অভিযোগ মিথ্যে হয় তাহলে আমার বিরুদ্ধে মানহানি মামলা। তো আগে মামলার মান, প্রথমত হচ্ছে মান থাকলে মানহানির মামলা, দ্বিতীয়ত কথা হচ্ছে অডিওটাই শুনলাম না, তো মানহানির মামলাটা কি করে করব? আগে আজকেই অডিওটা বাজানো উচিত, আমাদের সবার মানে মোবাইলে ঘোরা উচিত, এক্সপোজ করুন অভিষেক ব্যানার্জি, এই শুভেন্দু অধিকারীকে, যে সে কত বড় দুর্নীতিগ্রস্ত। সেসব না করে সব টিভির সামনে বাতেলা, এগুলোর কোনো যুক্তি নেই, এগুলোর কোনো যুক্তি নেই। প্রশ্ন হচ্ছে উনি বলেছিলেন অপরাধ প্রমাণিত হলে ফাঁসিতে চড়বেন, তো যার চড়ার কথা ছিল ফাঁসিতে, তিনি সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন যেন ইডি তাকে এক্সট্রিম কিছু না করে। কেন এত ভয় কিসের? উনি ভয় পান না, যাবার আগে তো বলতে পারতেন, যেই আপনি 3 দিনের একটা পেয়েছেন, ইন্টারিম পেয়েছেন, বেরিয়ে এসে বলছেন। ব্যাপারটা হচ্ছে অনেকটা ওই নির্ভয়া কাণ্ডের অপরাধীদের না মাঝে মাঝেই ফাঁসিটা পিছিয়ে যাচ্ছিল, 3 দিন 4 দিন, ভাবছে 3 দিন তো বাঁচলাম, 3 দিন বিরিয়ানি চাউমিন চিলি চিকেন খেয়ে নি, সেই একই কাণ্ড। আমার একটা কথা আছে, আর একটা জিনিস খুব সুন্দর বলেছেন, সেটা হচ্ছে কাঁটা লাগা। হ্যাঁ, তৃণমূল একমাত্র কাঁটা। যারা একটা বিরাট শূন্য, তারা নাকি মোদিকে আটকাবে, কেমন তাহলে কি রাজ্যের রাজনৈতিক ময়দান শূন্য করার জন্য ইডি সিবিআই স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে? আমি আসবো, এই বক্তব্য নিয়ে আসবো, তবে যার বিরুদ্ধে মূলত অভিযোগ শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে কি বলছেন একবার শুনবো। দেখুন, তিনি জমা দিতেই পারেন, করতেই পারেন। আর বিনয় মিশ্রর সঙ্গে উনার কি সম্পর্ক এটা সবাই জানে। বিনয় মিশ্রকে উনি তৃণমূল যুবার ভাইস প্রেসিডেন্ট করেছিলেন এবং যুব সাধারণ সম্পাদক করেছিলেন। আমার ফোন নাম্বারের থেকে এই ধরনের চোরেদের সঙ্গে কোনো কথা হয়েছে প্রমাণ করার দায়িত্ব আমার ফোন নাম্বার থেকে, সেটা করতে দেন। মুখে আওয়াজ অনেক কথাই বলেন। ইডি তো আপনাকে আমাকে ডাকছে না, মমতা ব্যানার্জির তো আরো কয়েকটা ভাইপো ভাইজি আছে, তাদের তো ডাকছে না। কয়লা ভাইপোকে কেন ডাকছে? আর দিল্লিতে 2 বার, এখানে 1 বার, 3 বার হলো। কি কি প্রশ্ন করেছেন এগুলো একটু জনগণের কাছে আগে বলুন।
কাঁচের ঘরে বসে ঢিল মারার দরকার নেই। বৈশাখদা এর রিয়াকশন তো অবশ্যই নেব, তার পাশাপাশি সত্যি সজলদা যেটা বলছেন, যদি কোনো অডিও টেপ থাকে তাহলে কেন তিনি পেশ করছেন না, কেন লেট করছেন? শুভেন্দুকে দেখে মনে হচ্ছে চোরের মায়ের বড় গলা। ওনার বিরুদ্ধে হাতে করে টাকা নেওয়ার ছবি বিজেপি অফিসে থেকে দেখানো হয়েছিল 2016 সালের নারদা স্ট্রিং অপারেশনে। আজকের তারিখে দাঁড়িয়ে উনি বলছেন অন্য লোকের নামে। ওনাকে কি একবারও দেখেছে সিবিআই? উনি বিজেপি তো গেলেন নারদা কেস থেকে বাঁচবার জন্য। ওনার নামে প্রতিটা চিট ফান্ডের সঙ্গে ওনার নাম এসছে, ওনার এগেনস্টে করাপশনের চার্জ পর এসছে। উনি সুদীপ্ত সেন বলেছেন যে উনি টাকা নিয়েছেন, তারপরে উনি যদি বড় বড় কথা বলে মানায় ওনার মুখে? উনি শুভেন্দু অধিকারীর মুখে আজকে বড় বড় কথা মানায়? আজকে উনি অডিও একজন অডিও ক্যাসেটের কথা অভিষেক ব্যানার্জি বলেছেন যে অডিও টেপের কথা আমি দেখাবো যে ওনার সাথে বিনয় মিশ্রর কথা হয়েছে। উনি সেটাকে অস্বীকার না করে উনি নিজে চোর বলছে, এরকম চোরের সঙ্গে আরে ওনার বিরুদ্ধেই তো বিজেপি চোর বলেছিল। বিজেপি তো ওনার ভিডিওই দেখিয়েছিল। বিজেপি তো গেছেন এই নারদার কেস থেকে বাঁচবার জন্য, সিবিআই থেকে বাঁচবার জন্য। আজকে ওনার মুখে বড় বড় কথা মানায়? আজকে তো ইনভেস্টিগেশনে কোঅপারেট করছেন অভিষেক ব্যানার্জি। আচ্ছা, 3 বার তিনি গেছেন, ওনার ওয়াইফ 3 বার গেছে ইনভেস্টিগেশনের। এতক্ষণ ধরে ইনভেস্টিগেশন করার পরে তিনি ওখান থেকে রিলিজ হয়ে এসছেন। এই কথা বলে জোর করে ইনভেস্টিগেশন কোঅপারেট করার পরেও একটা কালি ছেটানোর লিমিট আছে, এটা কিন্তু বারবার ওনারা লিমিটটা ক্রস করে যাচ্ছে। একদম আমি আসবো বৈশাখদা, কর্ণিকাতে কোথাও কি একটা চাপ পাল্টা চাপ, আমি আসবো, চাপ পাল্টা চাপের কৌশল নেওয়া হচ্ছে এখানে। বিজেপি ইডি সিবিআই দিয়ে চাপ দিচ্ছে তৃণমূলকে, পাল্টা এই অডিও টেপের কথা বলে পাল্টা চাপের কৌশল নেওয়া হচ্ছে। সরাসরি বীণা মিশ্রের সঙ্গে শুভেন্দু অধিকারীর যোগাযোগের কথা বলা হচ্ছে। কিন্তু অডিও টেপি বলুন আর এই বলুন, এই সমস্ত প্রশ্ন চাপ পাল্টা চাপ, এখন দেখুন যে এদের নিজেদেরকেই বলতে হয় চোরে চোরে মাস্ততো ভাই ছাড়া আমার আর কোনো কিছু মাথায় আসছে না, বা কিছু বলাও মুখে বলার কিছু আর ভাষা নেই। কারণ ভেবে দেখুন, ওনারাই নিজেরা বলছেন যে 2016 সালে, এক্ষুনি বৈশ্বনাথ বাবু বললেন যে 2016 সালে নারদা স্ট্রিং অপারেশনে শুভেন্দু অধিকারীকে বিজেপি অফিস থেকে দেখিয়েছিল, তখন কেন স্টেপ নেওয়া হয়নি? তখন তারা দেখিয়েছিল বাজবার জন্য গেছে। একদম ঠিক কথা, একদম ঠিক, আমরা তো সেটাই বলছি। কিন্তু তখনও তো মাননীয়া জানতেন, তাহলে তখন কেন স্টেপ নেননি? 1 নম্বর প্রশ্ন। 2, বিজেপির কাছেও প্রশ্ন যে তারা যেই মুহূর্তে তিনি চলে গেলেন, ওই আমরা তো বারবার বলি, আমাদের পার্টি সম্পাদক সবসময় বলেন ওটা একটা ওয়াশিং মেশিন, ওখানে গেল মানে ওয়াশিং সব ধুয়ে টুয়ে সব ফর্সা হয়ে গেল, আর তখন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো কথা নেই। তাহলে একই রকম ভাবে এখানে একরকম রাজ্য হলে তখন রাজ্য মুক্ত করে দিচ্ছে, আবার কেন্দ্রে গেলে তখন ইডি সিবিআই বলে দিচ্ছে, তখন আর তাকে ডাকছে না। তাহলে চড়ে চড়ে মাস্ততো ভাই ছাড়া শুধুমাত্র শুভেন্দু অধিকারীর সঙ্গে বিনয় মিশ্রের সরাসরি যোগ নয়, সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বললেন শুনুন। গরু পাচার হয় কি করে? বর্ডারের দায়িত্বে কে? এই টাকা তো সরাসরি অমিত শাহর কাছে গেছে, এই টাকা সরাসরি বিজেপি নেতাদের কাছে গেছে। বর্ডারের পুলিশ যদি অ্যালাউ না করে, গরু তো পিঁপড়ে না যে কাটা তারা তল দিয়ে গলে যাবে। গরু কেলেঙ্কারি, কয়রা কেলেঙ্কারি বলাটা বন্ধ করুন। এটা স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি। This is a home minister scam. If someone needs to be held responsible for this is only the home minister. कहाँ पे गया, कैसे गया, क्यों गया, ये मेरा काम नहीं है, ये ईडी और सीबीआई का काम है। जांच सही तरीके से निश्चित तौर से तभी ये लोग शुभेंदु अधिकारी जैसे लोग 3 महीना 4 महीने पहले बीजेपी को ज्वाइन किया है, उन्हीं के थ्रू गए हैं। और आप मुझे एक बात बताइए, इनको शील्ड क्यों करेंगे? একটা সাংঘাতিক অভিযোগ। স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি তো অবশ্যই বলছেন, কিন্তু এই পাচারের টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাচ্ছে, শুভেন্দু অধিকারীর মারফত যাচ্ছে, সরাসরি অভিযোগ করলেন অভিষেক। দেখুন, আমি তো শুরুতেই বলেছি আষাঢ়ে গল্প, তো গল্পের বিরিয়ানিতে 2 চামচে যদি বেশি ঘি ছড়ায় কি গেল? সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে এরকম ভাবে সরাসরি, মানে একটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে এরা গীতা ছুঁয়ে মিথ্যে কথা বলে, যারা কোরআন ছুঁয়ে বাইবেল ছুঁয়ে মিথ্যে কথা বলে, যারা তারা সাংবাদিক সামনে মিথ্যে কথা বলবে না? মুখ্যমন্ত্রী 30 তারিখে বললেন, 29 তারিখে বললেন, আজকে বলছি, সাংবাদিকদের সামনেই বলেছিলেন, বাচ্চা ছেলেদের সামনে বলেছিলেন যে আজকে বলছে এত সুন্দর অভিষেক ভাষণ দিয়েছে, কাল না ওর বাড়িতে একটা চিঠি চায়।
আরে মিথ্যেবাদী এই কথাটা বলছেন যে আপনি মিথ্যে কথা, আপনি তো তার আগেই চিঠিটা রিসিভ করে নিয়েছেন। আজকে তো অভিষেক বললেন কুরিয়ার থ্রুতে আজকে তার বাড়িতে গেছিল চিঠি। তাহলে উনি এখানে হাজির হলেন কি করে? গতকাল না, না, চিঠি গেছে, তাহলে উনি কুরিয়ার থ্রুতে আজকে তিনি কুরিয়ার, এসেছেন। শুনুন, একরকম ভাবে চিঠি যায় না, চিঠি পাঠানো অনেক প্রসিডিওর আছে, ইমেল যায়, অনেক কিছু যায়। তো কুরিয়ারে যদি আজকে চিঠি পেলেন, উনি আগের দিন এটা নিয়ে প্রেস রিলিজ কি করে দিলেন, প্রেসে বক্তব্য রাখলেন কি করে? সজল দা, যে আপনারা এটা যখন আমাদের আষাঢ়ে বলতে গপ্পের হবে। কথাই বলছেন, তাহলে দেখুন, নিশ্চয়ই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে যখন এরকম অভিযোগ উঠছে, আপনারা বলছেন মিথ্যে অভিযোগ, তাহলে নিশ্চয়ই বিজেপি কোনো স্টেপ নেবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তরফ থেকে কোনো রকম স্টেপ নেওয়া হবে। শুভেন্দু অধিকারীর দিকে অভিযোগ হলো, নিশ্চয়ই শুভেন্দু অধিকারী কোনো মানহানি মামলা করবেন, দেখুন, কোনো স্টেপ তো নেবেন। না, না, দেখুন, এরা এমনিতেই এত মামলায় জর্জরিত। আর একটা জিনিস জানেন তো, একটা ব্যাপার আছে, রাস্তা দিয়ে যখন হাতি যায় অনেক কেউ পেছনে চিৎকার করে। জীবনে যদি শুধু মামলাই করতে থাকবে, তাহলে উন্নয়ন বা অন্যান্য রাজনৈতিক কার্যকলাপ, সামাজিক কার্যকলাপ কখন করবে? এগুলো না কোনো যুক্তিগ্রাহ্য কথা না। আমি আগেই বললাম, 3 দিন সময় পেয়েছে, 3 দিন চেঁচাবে, এটাই, এছাড়া আর কিচ্ছু না। আমি আসবো আমার কথাটা শেষ হলো না। সেটা হচ্ছে বৈশাদা যেটা বলছিলেন যে চোরের মায়ের বড় গলা, ঠিকই তো, চোরের মা আমরা তো আগে থেকেই বলি। সেই হারাধনের 10টি ছেলে, সেরাম এখানকার চোরের মায়ের 10টি সন্তান ছিল। আজকে শুধু শুভেন্দুকে 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 আপনারা টার্গেট যতবার করেন, ঠিক ততবার কিন্তু একটা আঙুল অন্য লোকের দিকে তুললে 9টা আঙুল নিজের দিকে আসছে, সেগুলো নিয়ে ডিফাই করুন। 1, 2 বলছেন সুদীপ্ত সেন বলেছে টাকা নিয়েছে। আচ্ছা, সুদীপ্ত সেন কখন বললো বলুন তো টাকা নিয়েছে? বিভিন্ন কংগ্রেস, সিপিএম সব লোকেরা টাকা নিয়েছে। সুদীপ্ত সেন প্রায় 10 বছর জেল খাটার পর, যখন তার আর কোনো ইন্ট্রোগেশন নেই, তখন হঠাৎ ওনার একটা বিলম্বিত বোধোদয়, একটা ওই ধরুন ঋষি অরবিন্দ হয়ে যাবে জেল থাকতে থাকতে, সেরকম একটা অ্যাটিটিউড এলো এবং উনি জানিয়ে দিলেন যে এই লোকগুলো টাকা নিয়েছে। কখনো উনি বলেননি যখন তার ইন্ট্রোগেশন পিরিয়ড ছিল, তখন কিন্তু একটাও কথা বলেননি। এটা স্বাভাবিকভাবে বোঝা যায় যে কেস পার্টনার, ওনার যারা কেস পার্টনার আছে, এটা একটা মানে তার, সেটা উনি বোঝেন, সেই কেস পার্টনারদের শেখানো কথা। অভিযোগ করছে সেই একই অভিযোগ যেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন। তিনি বলছেন যে অডিও ক্লিপ রয়েছে, সেই অডিও ক্লিপেও এরকম কথা বলা হয়েছে যে কেস দেখে নেওয়া হবে, এরকম বাজার না। একদম সেই প্রশ্ন নিয়ে আমি বৈষ্ণবদের কাছে আসবো। তবে বিশ্বজিৎ দা, একজন সাংসদ তিনি ক্যামেরার সামনে, সাংবাদিকদের সামনে, শুভেন্দু অধিকারী, হ্যাঁ তিনি বিরোধী দলনেতা, তাকে নিশানা করাই যেতে পারে, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার চেয়ারের তো একটা দাম রয়েছে। এমন আলটক্কা মন্তব্য তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে করা যেতে পারে না। আসলে আমাদের এই পশ্চিমবঙ্গের রাজনীতি যদি দেখো, সেখানে যে বাইনারি তৈরি হচ্ছে, সেই বাইনারির একটা দিক হচ্ছে পাবলিক পারসেপশনে করাপশন বা দুর্নীতি। সেই দুর্নীতির বিরুদ্ধে যখন রাজ্যের মানুষ তাদের রাজনৈতিক দল বা সরকার সম্পর্কে একটা ভাবমূর্তি তৈরি করছে, তখন একটা নতুন ফরম্যাট এলো। এর আগে আমরা দেখেছি অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে 10 বার ডেকেছেন, উনি 1 বার গেছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ডাকার সঙ্গে সঙ্গে গেছেন এবং চেষ্টা করছেন মানুষের মধ্যে এই ভাবমূর্তিটা বা পাবলিক পারসেপশনটা দুর্নীতির এটা সরিয়ে দিতে। এবং তিনি একই সঙ্গে এই প্রশ্ন তুলে দিচ্ছেন, কোথাও কোথাও সাধারণ মানুষ এই প্রশ্ন তুলছে যে বিনয় মিশ্রের কথা তিনি বলছেন, তিনি তো আর ভারতবর্ষে নেই, তিনি যে ভানুয়াতে গেছেন, অস্ট্রেলিয়া এবং ফিজির মাঝখানে প্রশান্ত মহাসাগরের একটি নান্দনিক দ্বীপ, সেই দ্বীপে তিনি যেতে গেলে ভারত সরকারের অনুমতি লাগে। তাহলে সেই অনুমতি নিয়ে অভিযুক্ত একজন কি করে চলে যেতে পারলো? তার মানে দুর্নীতির যে পারসেপশন পাবলিকের মধ্যে রয়েছেন, সরকার চাইছে এটাকে বদলে দিয়ে যাতে বিরোধী দলের উপরে বা কেন্দ্রীয় সরকারের উপরে দেওয়া যায়, তার চেষ্টা চলছে। আচ্ছা, কিন্তু সাধারণ মানুষ যেখানে এই দুর্নীতির প্রশ্ন ওঠে, তাদের কিন্তু একটা অন্য ভাবমূর্তি তৈরি হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ইডির কাছে যাননি, বাইরে এসে সব মানুষের সামনে দাঁড়িয়ে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, কারণ এই উত্তরগুলো তার রাজনৈতিক দায়বদ্ধতা। সেই রাজনৈতিক দায়বদ্ধতায় সরকারের ভাবমূর্তি, তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি পরিষ্কার করার একটা পদক্ষেপ। একদম সরকারি ভাবমূর্তি পরিষ্কার করার একটা পদক্ষেপ যখনই, তখনই বিনয় মিশ্রকে নিয়ে যেন একটা ঠেলাঠেলি চলছে যে না এ আমার না, এ তোমার, এ তোমার না, এ আমার, এরকম ভাবে বক্তব্য। 10 সেকেন্ডের রিঅ্যাকশন সজল দা। বিশ্বজিৎ দা বললেন অভিষেক ব্যানার্জি উত্তর
দিয়েছেন অনেক প্রশ্নের, কোনো প্রশ্নের উত্তর দেননি। দ্বিতীয় কথা হচ্ছে আপনি বলেছেন হোম মিনিস্টারের চেয়ারের দাম আছে, এ রাজ্যে মুখ্যমন্ত্রী প্রমাণ করেছেন তাদের কোনো চেয়ারের দাম নেই। তুইতকারি করা, কোমরে দড়ি পরানোর কথা বলা, বডি শেমিং করা, এমন কোনো কাজ নেই অসম্মানজনক যেটা উনি করেননি। এবারে প্রশ্ন হচ্ছে যে পালিয়ে গেল কেমন করে? দেখুন, সেই আদি অনন্তকাল থেকে তো চলছে। নেতাজিও আমাদের দেশ ছেড়ে বেরিয়ে গেছিলেন, এরকম অনেকে পালিয়েছিলেন। নেতাজির না না, সঙ্গে আমি এক করে দিলেন, না না, এক করিনি। নেতাজি আর বিনয় মিশ্র আবার নয়। সেই আপনি নিজেই বলছেন যে এরা সবাই কিন্তু স্বীকার করছে যে বিনয় আমি বলছি বিনয় মিশ্রের আসামি, এটা স্বীকার মিশ্র। করছে। আমি বলতে চাইলাম যে এরম ভাবে অনেকেই বেরিয়েছেন, চোরেরাও বেরিয়েছেন, আমাদের বিপ্লবীরাও বেরিয়েছেন, মহান মানুষও বেরিয়েছেন। হ্যাঁ, আবার বলছি চোরেরাও আমি আলোচনা অন্যদিকে ঘোরাতে দেব না। সেটা নয়, প্রশ্নটা যেটা সেটা হচ্ছে বিনয় মিশ্র যে দুর্নীতিগ্রস্ত, সেটা কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই প্রমাণ একদম করেছেন। দুর্নীতিগ্রস্ত, এবং সেই বিনয় মিশ্রের সঙ্গে শুভেন্দু অধিকারী যোগাযোগের প্রমাণ যেমন সেটা কোনো কথা প্রমাণিত বলছেন নয়। অভিষেক সেটা কোনো বন্দ্যোপাধ্যায়, প্রমাণিত তখন নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই বিনয় মিশ্রের যোগাযোগের কথা বলছেন আবার শুভেন্দু অধিকারী। কিন্তু এই বিনয় মিশ্র কবে আসবেন, তাকে কবে পাওয়া যাবে, সেটা কিন্তু ইডি সিবিআই এর উপরে ছাড়া হলো, হয়তো কোনোদিনও একটা পাওয়া যাবে। সুস্মিতা দি, আপনার কাছে আসবো। তবে আরো একটা মন্তব্য রেখেছেন, শুধুমাত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নয়, আরো একজন মন্ত্রীকে নিয়েও আজকে ইশারা করেছেন যে গরু চোরদের দিয়ে গরু পাচারের তদন্ত হচ্ছে। শুনুন। নিশ্চিত প্রামাণিক 1 নম্বর চোর, সিবিআই কেস ছিল, আমরা দলকে দাঁড় করে দিয়েছি, সেই গরু চোরকে টিকিট দিয়ে কুচবিহারে দাঁড় করিয়ে জিতিয়েছে। সেই গরু চোরকে আবার এমওএস করেছে হোমে। গরু চোরদের দিয়ে গরু চুরির তদন্ত হচ্ছে। আপনি বুঝতে পারছেন কি অবস্থা? সুস্মিতা দি, বিষয়টা হচ্ছে, দেখুন, আমরা একটা জিনিস দেখতে পারলাম সোমবার যখন ওই ছাত্র পরিষদের সভা থেকে মুখ্যমন্ত্রী বললেন যে দেখুন কালকেই না অভিষেক ব্যানার্জিকে সমন পাঠায়, তখন তার আগে নাকি অলরেডি তার আগের দিন নাকি তাকে মেল করা হয়েছে। তার মানে পুরো ব্যাপারটা যেন মনে হচ্ছে সিবিআই এবং ইডি যেমন কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত, সেরকম যেন মনে হচ্ছে মুখ্যমন্ত্রীও আগের থেকেই সবটা জানেন। মানে বিষয়টা কি খুব স্ক্রিপ্টেড লাগছে আপনার? স্ক্রিপ্টেড, সুন্দর করে সাজানো, সুন্দর করে পরপর ঘটনাগুলোকে পর্যায়ক্রমিকভাবে সাজানো। এবং একটা অদ্ভুত ব্যাপার আপনি দেখুন, আজকে আপনি যে কথাটা বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারের একটা নিজস্ব দাম আছে, অবশ্যই আছে, সম্মান আছে এবং সম্মান আছে, তার ডিগনিটির কথা তো বাদই দিন, আমি ডিগনিটির জায়গায় যাচ্ছি না, আমি জাস্ট ওই চেয়ারটার কথা বলছি। আমি এখানে অমিত শাহকে বলছি না, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি। স্বরাষ্ট্রমন্ত্রীর সম্বন্ধে এরকম একটা এলিগেশন আনার আগে আমার মনে হয় সেটা যে দলই হোক না কেন, এলিগেশনটা প্রুফ করার ভীষণভাবে দরকার। এবং আজকে যেই অডিওর কথা বারে উঠে আসছে, সেই অডিওকে কিন্তু প্রকাশ করা দরকার। কেন এই টোটাল ব্যাপারটাই স্ক্রিপ্টেড কিনা, এইটা আমাদের সবার আগে এই মনে এই প্রত্যেকটা রাজনৈতিক দলে যেমন জানার অধিকার রয়েছে, তেমন জানার অধিকার রয়েছে জনতারও। বৈশ্যানরদা, একটা কথা খুব পরিষ্কার, বিজেপি নানানভাবে চেষ্টা করছে কি করে বদনাম করে, চক্রান্ত করে গায়ে কালি চেটানো যায়। অভিষেক ব্যানার্জি যখন মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলেছেন যে অমিত শাহের কাছে শুভেন্দু অধিকারী এইখান থেকে টাকা পৌঁছে দেয়, তিনি নিশ্চয়ই সেটা আগামী দিন সেটা প্রমাণ হবে। আমি এর আগেও দেখেছি কংগ্রেসের বিরুদ্ধে সিপিএম এর লোকেরা বোফোর্স গান্ধী বলে দেয়াল মুছে দেয়াল ভরিয়ে দিয়েছিল, ইন্দিরা গান্ধীকে ডাইনি বলেছিল, শকুনি বলেছিল। বিজেপিও কংগ্রেসের বিরুদ্ধে বলেছিল অলিগলিমে চোর হয়, রাজীব গান্ধী চোর হয়, অনেক কিছু দেখতে দেখতে বড় হয়েছি। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে, আজকে তাদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি নীরব মোদী দেশ থেকে পালালো কি করে, ললিত মোদী পালালো কি করে, মেহুল চোস্কি পালালো কি করে, ব্যাংকের টাকা লুট হয়ে গেল কেন, বিজয় মালিয়া কোথায় দেশের টাকাকে উদ্ধার করার কথা, আজকে দেশের টাকা নিয়ে ব্যাংকের টাকা নিয়ে বিজেপি গভর্নমেন্ট থাকা অবস্থায় একটার পর একটা মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেছে, দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছে, দেশের বেকারত্ব সর্বোচ্চ। এমন সমস্ত কিছুকে ডাইলুট করে দেওয়ার জন্য বিজেপি পারপাসফুলি নানান ধরনের কথা বাজারে তৈরি করার চেষ্টা করছে। অর্থাৎ নজর ঘোরাতে বিজেপির এই পদক্ষেপ। আমি সুন্দর 10 সেকেন্ড একটা কথা শুধু বলতে চাই, বৈশ্বনাথ দা, যেখানে পশ্চিম বাংলা ছাড়া তৃণমূলকে অন্য কোন রাজ্যে খুঁজে পাওয়া যায় না, ইভেন মাইক্রোস্কোপ দিয়ে, আপনারা কি করে বলছেন সারা ভারতবর্ষের সমস্যাটা দিক ঘুরিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে একমাত্র তৃণমূল দলকেই প্রতিপক্ষ বলে মনে করছেন? একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে বিজেপিকে রেজিস্ট করতে সারা ভারতবর্ষে। আপনারা দেখবেন,
আপনার এলিবিটাকে আপনার এলিবিটাকে আপনার ফার্স্ট এলিবিটাকে বিজেপির প্রতিপক্ষ যদি কেউ থাকে সেটা তাহলে জাতীয় আপনি তো কংগ্রেস। এলিবিটা সেটা না করে তো আপনি এখনো পর্যন্ত জাতীয় কংগ্রেস কটা রাজ্যে সেভাবে আছে? কটা রাজ্যে সেইভাবে আছে প্রশ্ন থেকে এখনো পর্যন্ত ডাইরেক্টলি আমি তো অবশ্যই প্রশ্নের উত্তর চাই। আমি তো অবশ্যই প্রশ্নের উত্তর চাইবো। আমি অবশ্যই প্রশ্নের উত্তর চাই। আমি অবশ্যই আসবো। কটা সিটি এখনো পর্যন্ত ডাইরেক্ট একদম আমি বিরতিতে যাব। বিরতিতে যেতে যেতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শুনতে শুনতে বিরতিতে যাব। কিন্তু কেন বিজেপি বারবার ইডি সিবিআই দিয়ে ডাকছে? মানে তৃণমূল বলছে তাদের কোনো দোষ নেই, এটা রাজনীতির ক্ষেত্রে বিজেপি ব্যবহার করছে। আমি অবশ্যই বিজেপির রিয়াকশন নেব বিরতির পর, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে শুনতে বিরতিতে যাব। পশ্চিমবাংলায় এমনি কংগ্রেস শূন্য, সিপিএম শূন্য, বিজেপির ক্ষমতা দখলের যে নির্লজ্জ প্রচেষ্টা, সেই পথে একমাত্র পথের কাটা তৃণমূল। এই তৃণমূলকে যে কোনো হোক সরাও, তৃণমূলকে সরাতে হলে তৃণমূলকে ইডি সিবিআই ব্যবহার করে তৃণমূলের নেতাদের গ্রেপ্তার করো, আমাকে দমকে চমকে ডাকো, বসিয়ে রাখো, প্রেশার ক্রিয়েট করো। বিরতিতে যাওয়ার আগে শোনালাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে তৃণমূল যেহেতু বিজেপি পথের কাটা, তাই তাদেরকে সাফ করতে বা তাদেরকে ভয় দেখাতেই ইডি সিবিআই কে ব্যবহার করেছে। আর এই বক্তব্যের কিছুক্ষণ আগেই দিলীপ ঘোষ কিন্তু একটা অকাল ভোটের ইঙ্গিত দিয়েছেন। কি বলেছেন সেদিকে নজর রাখবো। মহারাষ্ট্রে হেরে গেছিলাম 2.5 বছর করে সরকার আমাদের, তো তোমাদের তো 1.5 বছর হয়ে গেছে, অনেক করেছে, যাও বাড়ি যাও, ঘুম পেয়েছে বাড়ি যাও। আমার মনে হয় নির্বাচন করতে হবে না, সরকার এমনি হয়ে যাবে। এই যারা আমাদের পার্টি ছেড়ে ওদিকে গেছে না কোটা এমএলএ, সব বেটা দেখবেন আসবে সুদ সমেত 4টা-5টা সঙ্গে নিয়ে আসবে। 31 মাসে শেষ মহারাষ্ট্রে শিবসেনা এনসিপি কংগ্রেস জোটের সরকার, মসনদ ছিনিয়ে নেয় শিন্ডে বাহিনী, তাদের পাশে বিজেপি। এই মহারাষ্ট্রের মহা প্যাচে কি এবার বাংলায়? জল্পনাটা শুরু হয় কিছুদিন আগে শুভেন্দুর বাক্যবাণে। এরপরে ঝাড়খণ্ড হবে, তারপর রাজস্থান হবে, তারপরে বাংলায় পৌঁছে যাবো। মহারাষ্ট্রে হেরে গেছিলাম 2.5 বছর করে সরকার আমাদের, তো তোমাদের তো 1.5 বছর হয়ে গেছে, অনেক করেছে, যাও বাড়ি যাও, ঘুম পেয়েছে বাড়ি যাও। হয়তো হতেও পারে ডিসেম্বরের পরে ভোট হতেও পারে, বিধানসভা আবার হতেও পারে, দিদিমণির যদি নির্বাচন হয়ে যায় তখন এটা মহারাষ্ট্র নয়, এটা বাংলা। এখানে আছে মমতা ব্যানার্জি। চেষ্টা করে দেখুন, কোটি কোটি টাকা খরচা করে চার্টার প্লেন ভাড়া করে সবাইকে নিয়ে গেলেন, তার নিট রেজাল্ট কি হলো? আপনার এই কথা যদি সত্যি হয়, আমি প্রকাশ্যে মঞ্চ বেঁধে আপনাকে সম্বর্ধনা দেব। আর ডিসেম্বরের পর আপনার কথা যখন মিথ্যা প্রমাণিত হবে, আপনি ন্যাড়া হয়ে ঘোল ঢেলে ঘুরে বেড়াবেন। আসুন, এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার ক্ষমতা আছে। বিজেপির 3 দিনের প্রশিক্ষণ শিবিরের পরে দিলীপের গলায় ভুলপথে ক্ষমতা দখলের হুঙ্কার। এ নিয়ে বাংলার রাজনীতির হাওয়া গরম। নিউজ 18 বাংলা। সজলদা, 2021-এ গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূলকে মানুষ ক্ষমতা এনেছে এবং বিশাল পরিমাণ ভোট পেয়েছে, কিন্তু বারবার বিজেপি নেতাদের এই ধরনের বক্তব্য, একবার নয় বারবার। দিলীপ ঘোষ নয়, শুভেন্দু অধিকারীর বক্তব্যেও শুনেছি, সুকান্ত মজুমদার তার বক্তব্যেও শুনেছি, বারবার এই ধরনের বক্তব্য রেখে কি গণতান্ত্রিক পদ্ধতির বারবার অপমান করা হচ্ছে না? গণতান্ত্রিক পদ্ধতি এত সহজে সম্মানিত বা অপমানিত হয় না। যদি মহারাষ্ট্রে গণতান্ত্রিক পদ্ধতি অপমানিত হয়, তাহলে বিহারেও গণতান্ত্রিক পদ্ধতি অপমানিত হয়েছে, এটা মাথায় রাখতে হবে। দেখুন, বিষয়টা সেটা নয়। মহারাষ্ট্রে আপনি আমার সাথে জোট করে সরকার ভোট লড়লেন, ভোটের পরে বললেন যে না আমি বৈসাদার সঙ্গে সরকার করব, সেদিনও অপমানিত হয়েছিল গণতন্ত্র। সেদিন কিন্তু
চতুর্থ পঞ্চম যত স্তম্ভগুলো আছে তারা কিন্তু বেশ নীরব ছিল, এনজয় করছিল। আজকে যখন সেখান থেকে কিছু লোক বেরিয়ে এসছে এবং তারা বিজেপির সঙ্গে থাকতে চেয়েছে, যাকে ভাঙানো হয়নি তারা নিজেরাই ভেঙেছে। তো ফলে সেই জায়গাটাকে আপনাদেরকে বুঝতে হবে যে গণতন্ত্রে এই জিনিসগুলো আজ নয়, কংগ্রেসও ভেঙেছে। একদম। তো এরকম আর বিহারের কিন্তু ক্ষেত্রে আরজেডি সবথেকে বেশি ভোট পেয়েছিল, তবুও তারা ক্ষমতা তৈরি করতে পারেনি, আচ্ছা। কারণ নীতিশ কুমার তখন আপনাদের সঙ্গ দিয়েছে। বলছি তো, কেউ ধরুন ওরম ভাবে হয় না। আপনি যখন প্রি পোল পোস্ট পোল অ্যালায়েন্স গুলোকে আপনাকে বিচার করতে হবে। আচ্ছা। তো সেই হিসেবে দেখতে গেলে গণতন্ত্র যদি বলেন যে এটার জন্য বিজেপি দায়ী, তাহলে বিজেপি বিরোধীরাও এরকম ঘটনা ঘটিয়েছে, এরকম অনেক অনেক কিছু দায়ী, এটা নয়। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দিদি, আপনারা একটা পঞ্চায়েত কোথাও ছাড়েননি, আপনারা এইসব গুলো বলছেন। এই রাজ্যে কিসের ইঙ্গিত দিতে চাইছেন বারবার এই কথা বলে? এই রাজ্যে কিসের ইঙ্গিত? আমি শেষ করি দিদি। আচ্ছা দিদি, দেখুন আমি সিপিএম কে কথা শুনি, উত্তর দিই না, কারণ তারা প্রমাণ করেছেন, পরীক্ষিত এবং প্রমাণিত, যে সর্বহারার দল। মানে এই 21 সালে প্রমাণ হয়েছে যারা সর্বস্ব হারিয়েছে। শুনুন, এটা বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন আপনারা জেনেছেন, আগে বলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছে যে এটা হচ্ছে সরকার দখলের চেষ্টা। দেখুন আপনাকে একটা কথা বলি, এই লোকের এদের কথার কোনো মূল্য আছে? মুখ দিয়ে বলে তো। আর এই লোকটা আজ থেকে 2 মাস, এক মিনিট আমার পয়েন্টটা শেষ করে দিই, আমার পয়েন্টটা শেষ করে দিই, আপনার কথার উত্তর দেব। 2 মাস যায়নি, এই লোকটা বলেছিল দরজা খুলে দিলে দলটাই উঠে যাবে, বিজেপি। সেই লোকটা আজকে বলছে, আজকে বলছে দরজা খুলে দিলে না, সেই লোকটা বলছে সরকার দখলের চেষ্টা। এখন প্রশ্ন হচ্ছে দরজা খুলে দিলে দলটা উঠে যাবে না সিবিআই ঢুকে যাবে, এখন সেটা সমস্যা। দিলীপ ঘোষ কিসের ইঙ্গিত দিচ্ছেন আজকে? বারবার এই ধরনের বক্তব্য রেখে দিলীপ ঘোষ কিসের ইঙ্গিত দিচ্ছেন? অকাল ভোট হবে। শেষ করে দিই, ওদের এমপি জহর সরকার, ওদের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, ওদের নেতা, তারা বিভিন্ন জায়গায় তারা আজকে বলছেন যে চোরেদের সঙ্গে থাকতে কষ্ট হচ্ছে। তারা যদি বেরিয়ে আসে, সরকার তো এমনিই পড়ে যাবে। এটা আমার দিলীপ ঘোষের কথা, রিঅ্যাকশন। আমি কটা নাম বলবো বলুন তো? দিলীপ ঘোষ থেকে তথাগত রায়, কামিনী কাঞ্চন থেকে কোন কোন নেতার কথা বললে শুরু হবে? মধ্যরাত্রে মধ্যপ্রদেশের গভর্নমেন্ট ফেলে দেওয়া হয়েছিল কিনা, টপল করা হয়েছিল কিনা? কোভিড এর টাইমে যখন সারা পৃথিবীতে কোভিড চলছে, তখন একটা রাজ্যের সরকার পেছনের দরজা থেকে দখল করবে বলে বিজেপি কত নির্লজ্জ হতে পারে যে সেই সময় মধ্যপ্রদেশের মধ্যরাতে সরকার টপল করে দিয়েছে। কিছুদিন আগে আসামে নিয়ে গিয়ে চার্টার্ড ফ্লাইটে সেখানে গিয়ে মহারাষ্ট্রের সরকার টপল করেছে, গোয়াতে করেছে, কর্ণাটকে করেছে। ভারতবর্ষের নির্বাচিত সরকারকে পেছনের দরজা থেকে, এটা গণতন্ত্রের যদি লজ্জা না হয় তাহলে এই যদি তাদের পরিস্থিতি হয়, ঠিক বলেছেন দাদা, চিৎকার করে আপনার কথা ঠিক। উনি ঠিক বলেছেন, সরকার অনেক পাল্টেছে, কিন্তু যারা কলকাতা পশ্চিমবঙ্গে একটা পুরসভা ছাড়িনি, তাহেরপুর একটা 13টা ওয়ার্ডের পুরসভা পেয়েছিল বলে সেখানকার ওরা লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। প্রশ্ন রেখেছিলাম, জনতার কাছে প্রশ্ন রেখেছিলাম, বাংলা দখল করতে দিলীপের মহারাষ্ট্র মডেলের তত্ত্ব কি বিজেপিকে সত্যি ক্ষমতায় আনবে? পার্সেন্টেজটা দেখুন, 55% মানুষ বলছেন হ্যাঁ ক্ষমতায় আনবে, না বলছেন 45% মানুষ। আর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই প্রসঙ্গে কি বলেছেন একবার শুনে নিন। ওনার বিরোধী দলনেতার যে স্বীকৃতিটা রয়েছে সেটা থাকবে না। কালকে বোতাম টিপলে 20টা এমএলএ চলে আসবে, আমি দরজা বন্ধ করে রেখেছি। ওনার বিরোধী দলনেতার যে স্বীকৃতিটা রয়েছে সেটা থাকবে না। কালকে বোতাম টিপলে 20টা এমএলএ চলে আসবে, আমি দরজা বন্ধ করে রেখেছি। মানে যেখানে 77টা এসেছিল, এখন অনেকে বলেন যে 70টা এসে ঠেকেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানেও চ্যালেঞ্জ করে বলছেন যে বোতাম টিপলে 20টা এমএলএ চলে আসবে। করিনিকাদি, হ্যাঁ আসলে ওটা আমি বলি যে বারবার একই কথা বলি যে শুধু যাওয়া আসা স্রোতে ভাষা,
কখন যে কে বিজেপিতে আর কখন যে কে তৃণমূলে তা আজকে ভাবছেন, কালকে না, বোঝা যাচ্ছে না। আর দেখুন, মাননীয়াই তো বলে দিয়েছেন যে আরএসএস কে উনি অত খারাপ বলে বিশ্বাস করেন না। কে না জানে যে আরএসএস এরই তো মুখ বিজেপি, এবং কন্টিনিউয়াস সেভাবেই চলছে। তাহলে তারপরেও যদি হয়, তাহলে আমরা বারে বারে কথা বলি যে আরএসএস এর সূতিকাগারেই তৃণমূলের জন্ম, তাহলে স্বাভাবিক, এটা তো আজকে প্রমাণিত। তাই কে বিজেপিতে কখন, কে কখন তৃণমূলে, আর কে কার জন্য তা করছে, এটা যে কোনো সময় সকলেই তাই প্রমাণিত হয়ে যাচ্ছে। আজকে মানুষের কাছেও আমরা যে কথাটা বলছিলাম, আজকে মানুষের কাছেও সেই কথা কিন্তু একেবারে স্পষ্টভাবে প্রমাণিত হয়ে যাচ্ছে যে বিজেপি তৃণমূলের মধ্যে বোঝাপড়া আছে। এরা যতই বলুক আর যাই বলুন বলুন, কিন্তু মানুষ দেখছেন অন্য কথা। আর তার জন্যই বিজেপি তো বলছে যে বামেদের সঙ্গে নাকি তৃণমূলের আতাত হয়েছে। সুকান্ত মজুমদার তিনি বলছেন বর্ধমানে বামেদের যে ওই ধুন্ধুমার পরিস্থিতি, সেখানে তৃণমূল লোক সাপ্লাই দিয়েছে। আজকে ছাত্র প্রতিবাদের একরকম ছবি দেখানো, সেটাকেও বলা হচ্ছে যে তৃণমূল লোক সাপ্লাই দিচ্ছে বামদের। বামেদের এত খারাপ অবস্থা হয়নি যে ভোটের জন্য শুধু সবটা নিয়ে আন্দোলনকে বিচার করা যায় না, যে তৃণমূলের থেকে লোক সাপ্লাই দিতে হবে। এই কথাটা আসতে কোন কথা, ঘোড়ায় হাসবো এরকম কথা হয়ে গেল। কারণ যে দুদিন আগে যে ছাত্র পরিষদ তৃণমূলের, যারা চোর বাঁচাও, ছেচর বাঁচাও, মহাজনকে রক্ষা করো, এদের রক্ষা করো বলে আজকে তারা করেছে তাদের সমাবেশ, আর আজকে এসএফআই সমাবেশ করেছে শিক্ষা বাঁচাও, দেশ বাঁচাও, ছাত্রদের পড়াশোনা বাঁচাও, ডিজিটাল ডিভাইড থেকে রক্ষা করো, এই নিয়ে। এই দুটোর মধ্যে আসমান জমিন, আকাশ আকাশ আর পাতাল পার্থক্য দিয়েছেন। আপনারা ক্যাম্পাসে ঢুকতে দেন, লড়াই করে এসএফআই ক্যাম্পাসে ঢুকতে চেষ্টা করছে। এসএফআই ক্যাম্পাসে ঢুকতে দেয় না, ক্যাম্পাসে দেয় না। স্রোতে ভাষা সব ঠিক আছে, প্রেসিডেন্ট ইলেকশনে আমরা দেখলাম জোট বাঁধলেন, আবার ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে ডিভোর্স। হ্যাঁ, শিক্ষা বাঁচাও বলেছেন, খুব ভালো কথা। যারা ইংরেজি তুলে দিয়েছিল, হ্যাঁ, তারা বলবে শিক্ষা বাঁচাও এর কথা। এ কথা শুনলে ঘোড়াও হাসবে, কষ্টা আপনার কথা নয়, আপনাকে ফেরালাম। আজকে বিজেপি কি করছে গোটা দেশের শিক্ষার ব্যবস্থাটা, এইটা দেখুন, এইটা দেখুন কি করছে। শুধু যদি ভোট বলেন তাহলে তো তৃণমূলকে আপনাকে স্বীকার করতে হয়। ভোট দিয়ে যদি সবটা হয় তাহলে তো বিষয়টা হচ্ছে এই যেই কথাটা কন্নিকাদি বললো, যে এটা তো ঠিক, এটা তো বাংলার মানুষ দেখছে যে আজকে যেই শুভেন্দু অধিকারীর দিকে আজকে তৃণমূল হাত দেখাচ্ছে, বারে বারে আঙুল তুলছে, আজকে যখন বলছে তিনি প্রচুর মানে দুর্নীতির সাথে যুক্ত, তিনি নিয়োগেও দুর্নীতির সাথে যুক্ত, তিনি বহু ছেলে মেয়েকে চাকরি দিয়েছেন, আজকে তাহলে সেই মুখটা কেন অভিষেক ব্যানার্জি এবং মাননীয় মুখ্যমন্ত্রী সে সময় খোলেনি? কেন তাদের দলে যখন ছিল তখন মুখটা খোলেনি? আজকে যখন তিনি বিজেপিতে চলে এসেছেন তখন তার দিকে আঙ্গুল তোলা হচ্ছে। এবং আমাদের একটাই কথা, এরা যে এই এঘর ওঘর করছে, এই এঘর ওঘরে এদের মানে যেহেতু মমতা ব্যানার্জি অলরেডি বলেই দিয়েছে যে, এবং আরএসএস এর আতুরঘর থেকেই তার মানে এই নতুন জন্ম, পুনর্জন্ম, সুতরাং তার তাহলে বিজেপি এবং আপনারা সেটিকে অপচয় করছেন। বিশ্বজিৎ, আমি আলোচনাটাকে ওই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে, কিন্তু আমি যেদিকে নিয়ে গেছিলাম যে একটা গণতান্ত্রিক পদ্ধতি, মানুষ ভোট দিচ্ছে, এতগুলো টাকা খরচ হচ্ছে, সেই পদ্ধতিটাকে বারবার প্রশ্ন তোলা হচ্ছে। সেই পদ্ধতিটা বলা হচ্ছে যে ডিসেম্বরে আবার অকাল ভোট হবে, মানে মানুষের ম্যান্ডেটকে যেন কোথাও একটা নস্যাৎ করে দেওয়ার চেষ্টা। প্রথম কথা বলি শর্মিষ্ঠা তোমাকে, যিনি বলছেন তিনি একটা সময় বলেছিলেন যে গরুর দুধে সোনা পাওয়া যায়, কারণ রাজ্যের মানুষ সেটা কিন্তু দেখেছে, শুনেছে, বুঝেছে। আমি জানি না কতজন সোনার সন্ধানে গেছে, কিন্তু রাজনৈতিকভাবে দিলীপ বাবু যখন এগুলো বলেন, ভালো সংগঠক হিসাবে তিনি তার কর্মীদের উদ্দীপ্ত করার চেষ্টা করেন। কিন্তু গণতন্ত্রের বা রাজনৈতিক বিচারে যদি তুমি বলো, এটা ছেলে মানুষই, ম্যাচিউরিটি নয়। যদি এখন বলেন যে ডিসেম্বরে ভোট হবে, আমরা অন্তত রাজ্যের রাজনীতি যা বুঝি তাই, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা কেন্দ্র এবং রাজ্য সব ক্ষেত্রে হচ্ছে গণতন্ত্রে। এর আগে আমরা দেখেছি ভোটের লড়াই ভোটের আগে থেকে শুরু হয়, এখন কিন্তু ভোটে জেতার পরে আসনটা টিকিয়ে থাকা, আমি জিতে গেলেই টিকে গেলাম, সরকারে থাকলাম কি বিরোধীতে থাকলাম, এটা নয়। এখান থেকে আসলে খেলাটা শুরু হয় হিসাব মেলানোর, যে কোন দিকে গেলে
ক্ষমতার ভারসাম্যে আমি বেশি দিকে থাকতে পারবো, এটা গণতন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত নেতিবাচক একটা লক্ষণ, যেগুলোকে আমরা অ্যাস্ট্রোলজি বলছি। অনেকে বলছেন যে না, এরপর ঝাড়খণ্ড, তারপরে বাংলা, এখানে আসবে। রাজস্থান, এটাতে তো- ঝাড়খণ্ড, তারপর বাংলা। একদম, এটাতে তো মনে হচ্ছে রাজনৈতিক ভাবে আমি আমার ক্ষমতাকে চাপিয়ে দেব, এবং কিভাবে যারা জিতে এসছে এই গণতন্ত্রে তাদেরকে অনায়াসে অন্য শিবিরে নিয়ে আসবো, এটা সাধারণ মানুষ মেনে নিচ্ছে অনেক ক্ষেত্রে, কিন্তু মনে নিচ্ছে না। একদম, এই বৈষম্যতা এটা একটা লাইন বলি, আমি আসবো। সোনা দিলীপ ঘোষ বলেছিল, আর তৃণমূলরা প্রমাণ করছে গরুর থেকে যে সোনা কত পাওয়া যাচ্ছে, কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন, এই যে টাকাটা যে রোজগার হয় সেটা উনি প্রমাণ করলেন। একদম, এই কথা বলে আমি বৈষ্ণবদা যাব। সত্যি বাংলাকে যে নিশানা করা হয়েছে এটা তো আপনারা পরিষ্কার করছেন যে বাংলাকে বারবার টার্গেট করছে বিজেপি, এবং সেই টার্গেট করার জন্য কিন্তু দুর্নীতিটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। যে কথা সজল দ্বারা বললেন যে এই দুর্নীতির কথা বলে অনেকেই তৃণমূল ছাড়ার কথা বলছেন, এবং এই দুর্নীতি ইস্যুতে এক একজন হাজত বাস করছেন। যদি মন্ত্রীরাই না থাকে তাহলে সরকার থাকবে কিভাবে? সেই বিষয়টা কিভাবে সামাল দেবে তৃণমূল? দেখুন, আমি একটা কথা বলি, আমি একটা কথা বলছি, বিজেপি বিরোধী যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বিজেপি দুর্নীতিটাকে দাঁড় করানোর চেষ্টা করছে। ইডি আর সিবিআই, আজকে শুধু তৃণমূল কংগ্রেস নয়, আপনি কংগ্রেস থেকে, আপ থেকে, ভারতবর্ষের বিজেপি বিরোধী এতগুলো রাজনৈতিক দলের বিরুদ্ধে কিন্তু তাদের লাগানো হচ্ছে। আপনি চিৎকার করছেন কেন? আরে চিৎকার করছেন কেন? কংগ্রেসের তরফে কিন্তু কোনো রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু আরে তৃণমূলের মিছিল তো করেছে, সিবিআই মিছিল তো করেছে। ভারতবর্ষের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ইডি সিবিআই কে লাগানো হচ্ছে নির্বাচিত সরকারগুলোকে পেছনের দরজা থেকে ফেলে দেবার প্রক্রিয়া করবার জন্য। তবে বৈষ্ণবদা ছবি কথা বলে বিপুল সম্পত্তি উদ্ধার হয়েছে। অনুব্রত মণ্ডল তার 162টা সম্পত্তি এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের নজরে। আমি শুধুমাত্র অনুব্রত মণ্ডল, তার স্ত্রী এবং তার কন্যাটা বলছি। সেই এইগুলো তো, এই ছবিগুলো তো কথা বলছে, এই তথ্যগুলো তো কথা বলছে। ছিল না শান্তিনিকেতনে এত জমি নেই, বিষয় তো যতটা কেষ্টর আছে ওটা গরুদুধ থেকে। আপনি তো আসলে প্রবলেমটা কি জানেন তো, বিজেপির প্রবলেমটা হলো বিজেপির বিরুদ্ধে যখন কেউ থাকে তখন তদন্ত করে। আজকে তো অনুব্রত নিয়ে কাস্টাডিয়াল ইন্টারোগেশন হচ্ছে, পার্থ চ্যাটার্জির কাস্টাডিয়াল ইন্টারোগেশন হচ্ছে, কিন্তু আমায় বলবেন হেমন্ত বিশ্ব শর্মার কেসটা আজকে কোন জায়গায় আছে? নারায়ণ রায়ের কেসটা কোথায় আছে? রেড্ডি ব্রাদার্সের কেসটা কোথায় আছে? আপনি বলুন না, যখন ছিল ইন্টারোগেশন করে, আজকে কোথায় শুভেন্দু অধিকারীর কেস কোথায় আছে? একবারও কেন সিবিআই ডাকেনি? তার বিরুদ্ধে যে ছবি দেখিয়েছিল বিজেপি, কেন ডাকেনি? তৃণমূলেরও ডাকেনি, সৌগত রায়কে ডাকেনি, যে টাকা নিয়ে থ্যাংক ইউ বলেছিল, রেড্ডি ব্রাদার্সকে ডাকেনি। আপনি কেন বিজেপি বিরোধী যারা রয়েছে বিজেপি চলে গেল, সঙ্গে সঙ্গে তাদের কেসটা ধামা চাপা? এটা রাজীব বিশ্বাস, রাজীব ব্যানার্জির কেসটা অর্জুন সিং সাধু কি করে হলো? অর্জুন সিং সাধু কি করে হলো? আচ্ছা, বন্ধ করে আবার তো সুপ্রিম কোর্ট বলেছিল রাজীব ব্যানার্জি করে লাভ হবে না, না লাভ হবে, এটা আমি তোমাকেও হারছেন তো, নির্বাচন হচ্ছে আর হারছেন। কোথায় যতবার নির্বাচন হচ্ছে আপনাদের নির্বাচন হচ্ছে না, আমরা মানে না, নির্বাচন হচ্ছে না, নির্বাচন হচ্ছে না, মানে এতগুলো আসলে কোনোটাতেই নির্বাচন হচ্ছে না। না, আমি লোকসভার বিধানসভাটাকে আমি বলিনি, বিধানসভার হারকে আমরা স্বীকার করছি, কিন্তু বাকি যা যা নির্বাচন হয়েছে তারপর সেই নির্বাচনে আপনারা সারাদিন তাতে প্রমাণ হচ্ছে যে সেখানে নির্বাচন হয়নি। একটা দুটো আমরা কোথায় ফাঁক দিয়ে গলে গেছি, কলকাতা আপনার শহরের নির্বাচনে সিসিটিভিতে কাগজ লাগাচ্ছে, যে লোকটা কাগজ লাগাচ্ছে সে এত মুখ ঢাকছে না, সে সামনে এসে কাগজ লাগিয়ে। তবে সজলদা দুর্নীতি অস্ত্রে যখন তাদেরকে বিচ্ছেন, এই প্রশ্নটা বারবার প্রত্যেক দিন এই প্রশ্নটা আসছে যে দুর্নীতি ইস্যুতে বিজেপি কি করছে? ধরছে, চোর ধরছে, বিজেপি জেল ভরছে, এখন 7টা জেল, সেটা শুধুমাত্র শিবসেনার। আপনি বলুন, আপনি আমাকে নির্দিষ্টভাবে বলুন যে এই দুর্নীতিগুলো নিয়ে কি কি হচ্ছে, আপনি বলুন। সারদা দুর্নীতি নিয়ে কি হচ্ছে?
জেলে আছে, সব প্রমাণ অনেক দিন ধরে সরকারে ছিল। নারদা দুর্নীতিতে কি আছে? হচ্ছে, আপনি ইস্যু ধরতে বলেছেন। একটা আমি দিচ্ছি তো, উত্তরটা তো দেবেন। সময় কম, দাঁড়ান না। সজলদা। মুকুল রায় বলেছে কাগজ পুড়িয়ে ফেলা হয়েছে, কুণাল ঘোষ বলেছে ডকুমেন্ট পুড়িয়ে ফেলছে পুলিশ, অর্ণব ঘোষ, তারপর রাজীব ব্যানার্জি, রাজীব কি নাম ছিল, কুমার, তো সেগুলো রিকভার করতে তো সময় লাগে। নারদা ইস্যুতে কি হ্যাঁ, হচ্ছে? আর আপনারা নারদ মেনে নারদ নিচ্ছেন? তারাই তো বলছে দরকার বলে, হ্যাঁ, মানছি, মানছি। ঘরের লোক যখন বলে আমি মানবো না, First কথা ঘরের বলে লোক নারদ যখন যে- বলে মানবো না। হ্যাঁ, নারদা নিয়ে সত্যি এখনো কিছু হয়নি সেরকম ভাবে। আমি চাইবো যে নারদা নিয়ে আমাদের তাড়াতাড়ি আসুক, যে একদম, KDC একদম, কি কি বিশ্বজিৎ কাজ বিশ্বজিৎ করেছে, আসবার সেটা প্রকাশ আচ্ছা, করার সজলদার করতে উত্তর আমার পারেনি। কাছে কেন জনতার কাছেও পরিষ্কার। বিশ্বজিৎ দা, একটা জিনিস আমার কাছে পরিষ্কার, দেখো যে আমরা যখন দুর্নীতি নিয়ে কথা বলি, একটু আগে বললো বিজেপি কি করছে, উত্তরে বললেন যে বিজেপি চোর ধরছে। চোর আসলে বিজেপি ধরছে না, তো ধরছে ইডি এবং সিবিআই, এবং অভিযুক্তদের ধরছে, চোর ধরছে কিনা আমি জানি না। দ্বিতীয়ত, সাধারণ মানুষের পারসেপশনের কথা তুমি বারবার বলছো যে একটি রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের দিকে প্রশ্ন তুলছে, সেই ক্ষেত্রে দুর্নীতির পাঠশালা হয়ে যাচ্ছে রাজনীতিটা। এখানে শিক্ষক যেমন থাকবে না, ছাত্র তেমন থাকবে না। সুতরাং আমাদেরকে দুর্নীতি মুক্ত রাজনীতিকে আমরা দেখতে পাবো এই রাজ্যে বা এই দেশে। এবং সব থেকে বড় কথা, এই রাজনীতিতে, এই গণতন্ত্রে আর্যভট্টের যে শূন্যতত্ত্ব, আর্যভট্টের শূন্যতত্ত্ব কিন্তু গণিতে গুরুত্বপূর্ণ। ঠিক গণতন্ত্রের ক্ষেত্রেও যারা বিরোধী দল হয়ে যাচ্ছে, দুর্নীতি না থাকলে কোন রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে না। দুর্নীতি থাকলে না থাকলে রাজ্য রাজনীতি কেন জাতীয় রাজনীতিও প্রাসঙ্গিক হয়ে উঠবে না, সরকার বদলের খেলাও হয়তো চলবে না। কি হবে সেটা অবশ্যই সময়ের অপেক্ষা, সেটার দিকেই আমরা তাকিয়ে রয়েছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ আপনাদেরকেও সঙ্গে থাকার জন্য।